বুঝতে পারছেন? এই যে সাক্ষ্যটা আপনি দিবেন আদালতে, তাহলে আমরা এখন 59 ক্লিয়ার। এখন আমরা দেখবো 60 দ্বারা। আমরা যে প্রশ্নটা এখন একটু আগে আপনাদের শেয়ার করলাম সেটা হচ্ছে ওই যে রাস্তাতে কোনো একটা ঘটনা ঘটতেছে, দূর থেকে আপনি অবলোকন করলেন যে এখানে কি নিবু নিবু করে বাতি জ্বলতেছে বা আলো জ্বলতেছে, ওখানে একটা ঘটনা ঘটছে। এটা হচ্ছে আপনার দূর থেকে দেখা। ওখানে কি ঘটতে পরে আপনি জানতে পারলেন এখানে এই ওই বাতি জ্বালা যারা ছিল ডাকাত দলের সদস্যরা, তারা লাইটের জ্বালাইতেছিল, এরকম কোনো কিছু। তো একটা ঘটনা ঘটে গেছে, এটা আপনি দেখলেন, এটা আপনি মৌখিক দ্বারা ঘটনা প্রমাণ করলেন 59 দিয়ে। বাট এটা দালিলিক কিছু নয়, ফৌজদারি ক্ষেত্রে দালিল তো উপস্থাপন করার দরকার নেই। বাট এটা যদি আপনি প্রমাণ করতে হয় যে আপনি যদি দেখছেন, এটা কি সরাসরি দেখেছেন, ওরালি এভিডেন্স মাস্ট বি ডিরেক্টেড বা ওরালি স্টেটমেন্ট মাস্ট বি ডিরেক্টেড হইতে হবে, আপনার প্রত্যক্ষ হইতে হবে যে আপনি দাঁড়ায় থেকে ঘটনাকে কাছাকাছি দেখেছেন সেরকম না। কাছাকাছি হতে পারে, অনেক সময় কাছাকাছি কিছু ঘটনা ঘটে যেতে পারে, বাট এই মৌখিক সাক্ষ্যটা হচ্ছে প্রত্যক্ষ হইতে হবে, সেটা বলছে সাক্ষ্য 60 দ্বারাই। আপনি অলরেডি স্লাইডে দেখতেছেন। তাহলে মৌখিক সাক্ষ্য কি হতে হবে? প্রত্যক্ষ হতে হবে। এখানে আপনারা দেখবেন মেইন বইয়ে, আপনাদের যাদের বই রয়েছে, আপনারা মোটামুটি দেখবেন, মোটামুটি একটা ভালো আলোচনা করা রয়েছে যে এই এই প্রত্যক্ষ যে সাক্ষ্যগুলা দিবেন, প্রত্যক্ষ সাক্ষ্যগুলা যে আপনারা আহ, ব- ব- যে প্রত্যক্ষ সাক্ষ্যর যে ধরনগুলো কি হবে, সেই সাক্ষ্যর কথাগুলো এখানে আমরা একটু দেখব। তাহলে আমরা এখানে কি কি হতে পারে, এখানে যেটা বলছে, মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে অবশ্য প্রত্যক্ষ হতে হবে, এটা একটা কন্ডিশন। এবং ভেরি ইম্পর্টেন্ট, যদি কেউ এমন কোনো বিষয় সম্পর্কে দেখা দেখা যাইতে পারে, সে সাক্ষ্য বলবে সে দেখেছে, তাকে যখন বলবে আপনি দেখেছেন না দেখেছি, এই বিষয়ে সে সাক্ষ্য দিবে। আবার সে বলবে সে শুনেছি, এই বিষয়ে সে সাক্ষী বলবে আমি শুনেছি, তাই সাক্ষ্য দিবে। আর কেউ যদি ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছু উপলব্ধি করতে পারে, সে বলবে আমি ইন্দ্রিয়ের মাধ্যমে এটা উপলব্ধি করেছি, সে সাক্ষ্য দিবে। কেউ যদি কারো অভিমতের ভিত্তি হয়, এই যে অভিমতের ভিত্তি সম্পর্ক হয় যে এক্সপার্টরা অভিমতের ভিত্তি সম্পর্ক, তবে সে ব্যক্তিতে সে অভিমত পোষণ করে সাক্ষ্য দিবে। কেউ যদি বিশেষজ্ঞের সম্বলিত কোনো বাজারে কোনো বই বিক্রি হয়, সেই ক্ষেত্রে অভিমত দিবে। এবং সেটা যদি কোনো প্রতিষ্ঠিত কোনো প্রমাণের জন্য গ্রন্থ আদালত দাখিল করতে হয়, সেটাও কি করবে? আদালত উপস্থাপন করবে। এখন ওই গ্রন্থের প্রণেতা যদি মৃত্যু হয়ে থাকে, যদি তার সন্ধান না পাওয়া যায়, সে যদি সাক্ষ্য দিতে অসমর্থ হয়ে পড়ে, এই সাক্ষী উপস্থিত করার জন্য ওই যে আদালতে যেটা আমরা 3200 পড়েছি যে 4টা ক্ষেত্রে, 5টা ক্ষেত্রে, 3300 পড়েছি আমরা 5টা ক্ষেত্রে, এইগুলা যদি অসমর্থ হয়, যাকে হাজির করা যাচ্ছে না, তবে এই আদালত যদি অযৌক্তিক মনে করে, এই ক্ষেত্রেও যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সাক্ষী দেওয়া যাবে এদের ক্ষেত্রেও। আদালত তো বলবে যে এদের টাকা প্রয়োজন নাই, তখন এই যে প্রথমবার আদালতে 33 দ্বারা তারা আসছিল, সাক্ষী দিয়ে গেছে, ওই সাক্ষীগুলো পরবর্তী পরবর্তী কি হবে? গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছেন? এছাড়া আরো কিছু বলছে যে মৌখিক সাক্ষ্য যদি দলিল ভিন্ন ভিন্ন অপর বস্তুর অস্তিত্ব সম্পর্কে উল্লেখ করা হয়, ভিন্ন ভিন্ন কোনো অস্তিত্ব সম্পর্কে, তো আদালত যে উপযুক্ত মনে করে, আদালত কি করবে? ওই দলিলটা পরিদর্শনের জন্য হাজির করে নিতে দিতে পারে। এখানে সর্বশেষ যেটা এছাড়া বলছে যে কথাটা, এটা হচ্ছে দলিল হাজির করার কথা বলছে। যে আদালত যদি মনে করেন, আমরা যখন ওই যে 62, 63, 64, 65 পড়বো, যে একজনের দলিল হাজির করা দরকার, প্রত্যক্ষভাবে দলিলটা হাজির করা দরকার, দলিল পরিদর্শন দরকার, আমরা উপস্থাপন করা আদালত, তখন কি করবো? দলিল হাজির করলে আদালত নির্দেশে সে দলিলটা হাজির হতে পারে। এই ক্ষেত্রেও আদালতে এ বিষয়ে তারা আসবেন, যারা দলিলের পক্ষে কথা বলবেন, দলিল বিষয়ে কথা বলবেন, তারাও কিন্তু আদালতে সাক্ষী দিতে পারে। তাহলে আমরা কি দেখলাম? ভাষ্যটা যদি একটু যাই, এখানে তোমরা যা আলোচনা করলেন, এই মোটামুটি ভাষ্য থেকে এরকমই কিছু আলোচনা করছে। যে এখানে আপনি যা দেখলেন, এখানে কিন্তু এই ধারার বক্তব্য কিন্তু খুবই সরল ভাবে উপস্থান করছে, যেটা আপনারা দেখলাম, এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে সাক্ষ্যকে সর্বদা প্রত্যক্ষ হতে হবে, এখানে অপ্রত্যক্ষ হলে চলবে না, ডিরেক্টলি হতে হবে, নট ইনডিরেক্টলি। আপনি যা দাঁড়িয়ে স্ট্যান্ডিং হন, দূরে হন, ফার ডিস্টেন্স হন, যেখানে হন না কেন, অবশ্যই এখানে যদি তিনি যা বিচার্য বিষয় সম্পর্কে যা দেখেছেন তিনিই কিন্তু সাক্ষ্য দেবেন, যা শুনেছেন সেটাই সাক্ষ্য দেবেন, এবং স্পর্শ করে থেকেছেন সেটাও সাক্ষ্য দেবেন। সাধারণত সাধারণত আদালত অগ্রাহ্য হলে চলবে না। বুঝতে পারছেন? এখানে একটু খেয়াল রাখেন, আমরা কিন্তু এই প্রথম থেকে পড়ে আসছি, একটু মনোযোগ দিন, এই লাইনে যেটা মার্ক করছি একটু লাইন দেন। যে আমরা কিন্তু দেখেছি সাক্ষ্যয়নের প্রথম ভাগে বলে দিছে যে বিচার করার সময় কোন বিষয়ের প্রতি দৃষ্টি নিবদ্ধন রাখবেন। আমরা কিন্তু প্রথম থেকে পড়ছি যে বিচার করার সময় বিচার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কিন্তু বলা রয়েছে। তো সাক্ষ্য আইনের প্রথম ভাগে বিচারকালে বিচারকের যে পক্ষ, আমরা এটাও কিন্তু পড়ছি, সাক্ষ্য আইনে যে বিচারকালে বিচারকের পক্ষগণের গতিবিধি, যেটা হলো 16 থেকে আমরা এই 17 থেকে আমরা 23 পর্যন্ত, এখানে কিন্তু আমার পক্ষগণের গতিবিধি আমরা লক্ষ্য করছি যে কিরকম গতিবিধি হবে। এবং এটাকে একটা সীমান্ত, এলাকার সীমান্ত নির্ধারণ করে দিচ্ছে, কে কে সাক্ষ্য দিতে পারে, স্বাক্ষর তার পক্ষে কে দিবে, প্রতিনিধি কারা দিবে, এই ধরনের কথা বলছে। এখন কথা হচ্ছে, এই যে এই আদালত যদি একটা সাক্ষী গ্রহণের বা সাক্ষ্যদের পক্ষগণের যদি গতিবিধি বা এলাকার সীমানা নির্ধারণ করে দেয়, তাহলে কিন্তু আপনি বাইরে যেতে পারেন না, এই সীমান্ত পার হয়ে কিন্তু আপনি ইন্ডিয়া যেতে পারবেন না, অন্য কোথাও যেতে পারবেন না। যদি যান তাহলে এটা একটা অধিকার হরণ হবে। একটা কথা রয়েছে, ধান বানিতে গিয়ে শিবের গীত গাওয়া যাবে না।
আদালতে বলছে আপনি এর ভিতরে থাকবেন, কিন্তু ধান বানতেছেন গিয়ে আপনি শিবির গীত গাওয়া যাবে না। এটি বলছে যে প্রত্যক্ষ হইতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। তাহলে আমরা কি, অবশ্যই যিনি বিচার্য বিষয় সম্পর্কে প্রমাণ করতে এই সাক্ষ্যে বলা রয়েছে, বর্তমান এই দ্বারা এটাই বলছে মৌখিক সাক্ষ্য অবশ্য শুনিয়া পরে চোখে দেখলেই আপনি এই যে মুখে শুনলেন, অন্য অন্য চোখে কি দেখছে বা আমি এটা উপলব্ধি করছে, এটা আপনি যা বলেন না, এরকম হলে চলবে না। অবশ্যই লোকে যা বলে, একটা কথা রয়েছে, লোকে যখন যা বলে তার ঘটনা জানে, সামান্য জেরা করলে দেখা যায় যারা তাকে যা বলতেছে আসলে তার শোনা, আদালতে শোনা কাহিনীর মূল্য নেই। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আনছে যে লোকে যখন যা বলে তারা ঘটনা জানে, সামান্য জেরা করলে থেকে বোঝা যায় যে তারা ঘটনা কি নিজে থেকে দেখছে না কারো কাছে শুনছে। আসলে এটা শোনা শোনা সাক্ষ্য। আদালতে সবসময় মনে রাখবেন, শোনা সাক্ষ্য কোনো মূল্য নেই, এক কথাই। হেয়ারিং, হেয়ারিং সে যেটা হেয়ারসে। তাহলে আমরা কি দেখলাম, 60 ধারার মূল বিষয় দেখলাম, সাক্ষ্য অবশ্যই কি হতে হবে, প্রত্যক্ষ হতে হবে। তাহলে আমরা একটু আর একটু নিচে দিকে যাই, দেখি আর একটু কি আছে। মৌখিক সাক্ষ্য যদি কোনো বিচার্য সম্পর্কিত হয়, তো প্রত্যক্ষ ডিরেক্টলি হতে হবে। সাক্ষী নিজে দেখেছে, শুনেছে, অনুভব করেছে, উপলব্ধি করেছে, এইগুলো মনে রাখবেন। দেখেছে, শুনেছে, দেখেছে, শুনেছে, অনুভব করেছে, উপলব্ধি করেছে, এই বিষয়ে সাক্ষ্য আদালত দিতে হবে। তাহলে আমরা শোনা কথা নিষিদ্ধ করে, আদালত কি শোনা সাক্ষ্য কি করে, অবশ্যই নিষিদ্ধ করে। আদালত এমন কোন সাক্ষ্য গ্রহণযোগ্য নয় যা কোনো নিজে দেখেনি, নিজে শুনেনি, নিজে অনুভব করেনি, অন্যের কাছ থেকে শুনে বলেছে, এগুলা গ্রহণযোগ্য হবে না। সাক্ষ্য অবশ্যই নিজের প্রত্যক্ষ জ্ঞান, পার্সোনাল নলেজে সাক্ষ্য দিবে এবং ডিরেক্টেড হতে হবে। তাহলে প্রত্যেকের সাক্ষ্য ধরনটা কেমন হবে, এই 60 দ্বারাই। প্রথম হচ্ছে দেখা বিষয়, দেখবে, দেখার যোগ্য হবে, সাক্ষী নিজে দেখেছে হতে হবে। উদাহরণটা কি, রহিম নিজের চোখে দেখেছে করিম ছুরিতে আঘাত করেছে, এটা একটা বিষয়। শোনাটা কেমন হতে পারে, যদি কোনো বিষয় শোনার যোগ্য হয় যা সাক্ষী নিজে শুনে হতে হবে। রহিম নিজ কানে করিমকে হুমকি দিতে শুনেছে, যে আমি নিজে শুনছি যে তাকে হুমকি দিতেছে। অন্যান্য ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা হচ্ছে অনুভূতির মাধ্যমে, যদি কোনো বিষয় ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য হয়, সাক্ষী নিজে অনুভব করতে হতে হবে। তো উদাহরণ, রহিম বারুদের গন্ধ পেয়েছে, যেখানে একটা গন্ধ ছিল, যেখানে আমরা বারুদের গন্ধ পেয়েছি, এই ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করলাম। আর একটা মতামত, আমরা দেখতে যেটা দিলে মতামত, মানসিক অবস্থা। যদি কোনো বিষয়ে কোনো ব্যক্তির মতামত মানসিক অবস্থার বিষয় হয়, সাক্ষীর মতামত মানসিক অবস্থা, তার বক্তব্য হতে হবে। উদাহরণটা কি হতে হবে, করিম বলেছে সে ভয় পালিয়েছে, এই যে তার মানসিক যে অবস্থা, করিম বলেছে সে ভয় পালিয়েছে, এই যে ভয়, মানসিক বয়সে ভীত সন্ত্রস্ত হলো। শোনা কথাটা সেটা গ্রহণযোগ্য হবে না, যেটা হচ্ছে যে আমি করিমের কাছ থেকে শুনেছি যে করিম করেছে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, কারণ রহিম নিজে দেখেনি। শোনা কথা যেটা হেয়ারসে গ্রহণযোগ্য হবে না, শুধু আপনি শুনছেন চুরি করছে, এটা কিন্তু আপনি নিজে দেখেন না, শুনছেন, এটা গ্রহণযোগ্য হবে না। আরেকটা কি হতো গ্রহণযোগ্য হবে, আমি নিজেকে অভিযুক্ত ঘটনাস্থল দেখেছি, আমি নিজের চিৎকার শুনেছি। যেমন অনেক সময় দর্শনের একটা মামলা, নিচে রাতের বেলা হেঁটেছে, সে চিৎকার করতেছিল আমাকে বাঁচাও, এরকম একটা যে সকালবেলা সেখানে শুনলে সে একজন, একটা মেয়ে মারা গেছে, এই যে রাতের বেলা একটা চিৎকার আওয়াজ, এটাও কিন্তু একটা প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। এই ছিল মোটামুটি আমাদের সাক্ষ্য নিয়ে 60 ধারার মোটামুটি একটা উপস্থাপন। তাহলে আমরা একটু এমসিকিউ দেখি সবাই। 60 ধারার মূলনীতি কি, অবশ্যই অবশ্যই মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। নিচের কোনটি মৌখিক সাক্ষ্য, আমি নিজে চোখে করিমকে চুরি করতে দেখেছি, নিজে চোখে, কারো কাছে শোনা সাক্ষ্য হবে না। শোনা কথা এর কেন গ্রহণযোগ্য নয়, কারণ এটি প্রত্যক্ষ জ্ঞান নয়, এটা প্রত্যক্ষ জ্ঞান নয়। কোন কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে না, অবশ্যই অনুমান ভিত্তিক বক্তব্য। 60 ধারা অনুযায়ী সাক্ষী কিসের উপর ভিত্তি হতে হবে, অবশ্যই ব্যক্তিগত প্রত্যক্ষ জ্ঞান হতে হবে। আচ্ছা, এখানে আরো এমসিকিউ আছে, এগুলা এমসিকিউ এত টানলাম না, এগুলা আপনার পরীক্ষার জন্য আমি সেট করছি, এখানে এগুলা এত দরকার নেই। তাহলে আমরা 60 এবং 59 মোটামুটি খুব সহজভাবে আমরা রিয়েলাইজেশন করলাম। এখন একটু আপনারা একটু আলোচনা করবেন, আমি শুনবো দুইটা ধারার পার্থক্য